আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নেটফ্লিক্সে ঝড় তোলা এক মিনি সিরিজ যার নাম হচ্ছে ঘোল। দেশে তখন বিদ্রোহ চলছে, অরাজকতা, দুর্নীতি, অপরাধ চরম সীমায় পৌঁছে যাওয়ার কারণে এখন মিলিটারি শাসন চলমান। মুসলিমদের দেশদ্রোহী ও সন্ত্রাসবাদী সন্দেহে বিনা কারণে ডিটেনশন ক্যাম্পে তুলে নিয়ে যাচ্ছে। যদি কেউ বিরুদ্ধে যায় বা অ্যান্টি ন্যাশনাল মুভমেন্ট শুরু করে তাহলে তাদের বন্দি বানিয়ে ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে তাদের পরে আর খুঁজে পাওয়া যায় না, ফলে দেশে বিদ্রোহ দেখা দিচ্ছে। তার উপর বহু টেররিস্ট আক্রমণও বেড়েছে। ফলে এইসব ঘটনা বন্ধ করতে ন্যাশনাল প্রোটেকশন স্কোয়াড বা এনপিএস নামে একটি টিম গঠন করা হয়। এনপিএসের একটা টিম সন্ত্রাস দলের মাস্টারমাইন্ড আলী সাইদের সেফ হাউস দ্য অর্কিড স্টারে তাকে জীবিত ধরতে লুকিয়ে প্রবেশ করেছে। বিগত 10 বছর ধরে এই আলী সাইদকে এনপিএস পাগলের মতো খুঁজছে। সেখানে প্রবেশ করতেই একটা অদ্ভুত লোককে তাদের দিকে এগিয়ে আসতে দেখা যায়, যার গোটা শরীর ক্ষত বিক্ষত, বিশেষ করে পেটের অংশটা। এনপিএস তাকে উপেক্ষা করে ভিতরে ঢুকতেই দেখে আলী সাইদ একা চেয়ারে বসে আছে এবং তার আশেপাশে পড়ে রয়েছে একাধিক লাশ। এক ভয়ানক নারকীয় দৃশ্য। টিমের ক্যাপ্টেন আলী সাইদ বেঁচে আছে কিনা তা চেক করতে গেলে আচমকা আলী তার মাথা টেনে ফিসফিসিয়ে কানে কানে কিছু একটা বলতে থাকে, যা ক্যাপ্টেন মন্ত্রমুগ্ধ হয়ে শুনতে থাকে। আর ঘটনা এখান থেকে ফিরে যায় 1 মাস আগে। শাহনেওয়াজ রহিম ও তার মেয়ে নিদা রহিম গাড়িতে যাচ্ছে। দেশের সরকার, এনপিএস এদের উপর থেকে রহিমের আস্থা উঠে গেছে, কারণ এরা তাদের নিয়মবিধি, বই এবং যে কোনো প্রতিবাদী শিক্ষার বিষয়বস্তু জ্বালিয়ে ফেলেছে। প্রথমে ইউনিভার্সিটি, তারপর স্কুল বন্ধ করা হলো। এনপিএস বিনা দোষে শুধুমাত্র সন্দেহের অবকাশে সাধারণ মানুষদের ডিটেনশন ক্যাম্পে তুলে নিয়ে যাচ্ছে। এনপিএসের ভাষ্যমতে তারা নাকি অপরাধীদের মানসিক চিন্তাধারা পরিবর্তন করিয়ে ফেরত পাঠিয়ে দিচ্ছে, কিন্তু সত্যিকার অর্থে ফিরছে কজন? রহিম অবিচার সহ্য করতে কোনোদিনও শেখেনি, তাই এই রাষ্ট্রদ্রোহী সাহিত্যের বই তার প্রধান অস্ত্র। অপরদিকে নিদা মনে করে যা কিছু হচ্ছে সব দেশের ভালোর জন্যই। মুসলিমদের ধর্মের প্রতি আনুগত্যকে ঢাল বানিয়ে আলী সাইদের মতো বহু সন্ত্রাসবাদী তাদের মনে অসুস্থ চিন্তাধারা বাড়িয়ে তুলছে। তাই সে নিজেকে দেশের সেবায় নিয়োগ করেছে। আসলে নিদা এনপিএসের অ্যাডভান্স ইন্টারোগেশন একাডেমির একজন দক্ষ ট্রেনি। গাড়ি থামলো চেকপোস্টে। একাডেমিতে ঢোকার আগে চেকিং হবে, কিন্তু নিদার বাবা ব্যাগে করে ইন্টারন্যাশনাল বই এবং লেকচার নোট নিয়ে এসেছে। এটা শুনে নিদা অপ্রস্তুত হয়ে পড়ে। গার্ড রহিমের নাম দেখে গাড়ি তল্লাশি করতে চায়। রহিম রাজি না হলে রহিমকে ঘাড় ধরে টেনে বের করা হয়। তবে নিদা পরিস্থিতি সামলে নিজের পরিচয় দিলে গার্ড ক্ষমা চেয়ে তাদের যাওয়ার অনুমতি দেয়। নিদা জানতো যে তার বাবা ইন্টারন্যাশনাল বই এবং সাহিত্য নিয়ে ছাত্রদেরকে বিদ্রোহ করতে উৎসাহ দেয়, যা নিদার পছন্দ ছিল না। দেশপ্রেম ও দেশের সুরক্ষার কথা চিন্তা করে বুকে পাথর রেখে নিদা একটা সময় তার বাবাকে এনপিএসের হাতে ধরিয়ে দেয়। মিনিস্ট্রি অফ ন্যাশনাল প্রোটেকশনের কাছে এটা ছিল এক বিশাল নজির। নিদার বাবা রহিমের বয়ান নেওয়া হলে সেখানে তার প্রথম বক্তব্য ছিল সে কোনো দোষ করেনি, না সন্ত্রাসী কোনো হামলায় সে যুক্ত ছিল। তাই নিজের দোষের ব্যাপারে জানা তার সাংবিধানিক অধিকার। এদিকে নিদাকে আশ্বস্ত করা হয় যে ওর বাবাকে কাউন্সেলিং করে সঠিক পথে এনে ছেড়ে দেওয়া হবে। সেই অনুযায়ী বন্ডে সাইন করে নিদা ইন্টারোগেশন রুমে প্রবেশ করলে রহিমের ভুল ভেঙে যায় যখন সে জানতে পারে যে নিজের মেয়েই তাকে বিনা দোষে ধরিয়ে দিয়েছে। রহিমকে কলার ধরে নিয়ে যাওয়ার সময় সে তার মেয়ের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। ঘটনা ফিরে আসে বর্তমানে।
কর্নেল সুনীলের অধীনে রহিম খুব দ্রুত রিকভারি করছে, তবে কিছু নতুন তথ্য ওনার থেকে জানা গেছে যা রাষ্ট্রীয় সুরক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিদা এনপিএসের টপ লিস্টের দক্ষ ট্রেনি হওয়ার কারণে কর্নেল নিদাকে ট্রেনিং চলাকালীন অ্যাজ এ ইন্টারোগেটিং হেল্পার হিসেবে অ্যাডভান্স ইন্টারোগেশন সেন্টার মেঘদূত 31-এ ডেকে পাঠিয়েছে। কিন্তু সুনীলের আন্ডারে থাকা ইন্টারোগেটিং অফিসার লাক্সমি এই বিষয়ে প্রশ্ন তোলে, কারণ নিদা একজন সন্ত্রাসবাদীর মেয়ে, তাই ওর রক্তেও দেশদ্রোহিতা রয়েছে। কিন্তু কর্নেল নিদার লয়ালিটির উপর সম্পূর্ণ বিশ্বাস করে, সাথে তার পাস্ট একাডেমির সব রিপোর্ট ক্লিয়ার। এরপর নিদাকে সেন্টার ঘুরিয়ে দেখানো হয়। এই সেন্টার সম্পূর্ণ আন্ডারগ্রাউন্ড সিটিতে নিউক্লিয়ার আক্রমণ থেকে বাঁচার জন্য তৈরি করা হয়েছিল। কোনো সরকারি পেপারে এই সেন্টারের কথা উল্লেখ নেই, তাই নিরাপত্তার ইস্যু অনেকটাই সেফ। প্রিজনে ঢোকার মাত্র একটাই ম্যানুয়াল দরজা রয়েছে। নিদা সেখানে আহমেদ নামের একজন কয়েদিকে মৃতপ্রায় অবস্থায় আলাদা সেলে আটকে রাখতে দেখে। নিয়ম রয়েছে, যতক্ষণ পর্যন্ত কয়েদি বয়ান দেবে না বা নিজের দোষ স্বীকার করবে না, ততক্ষণ এদের আলাদা ট্রিটমেন্ট দেয়া হয়। এরপর মেইন ইন্টারোগেশন রুমে আসলে সেখানকার অবস্থা দেখে নিদার মনে প্রশ্ন জাগে, এখানে আদৌ কয়েদিকে রিকভারি করতে আনা হয়? কারণ এখানের ইন্টারোগেশন রুমগুলো দেখে মনে হচ্ছে যেন এক একটা টর্চার সেল। সবশেষে নিদা কর্নেল সুনীলের সাথে দেখা করলে জানতে পারে তাকে ডাকা হয়েছে ইউনাইটেড পিপলস নামক সন্ত্রাস দলের লিডার আলী সাইদের ইন্টারোগেশনের জন্য। এখানে 5 জন বন্দী আছে যারা তারই দলের লোক। তখন পুরো সেন্টার আলী সাইদকে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। নিদার রেকর্ড ফাইলে বিগত 30 বছরে আলী সাইদের বর্বরতার ভিডিও একে একে প্লে করছে। এর মধ্যেই সাইরেন বেজে ওঠে। কয়েদিদের মধ্যে এক অদ্ভুত ভয় কাজ করছে। সবার মনে একটাই প্রশ্ন, যে আলী সাইদকে ধরা প্রায় অসম্ভব, তাকে এরা ধরল কী করে? মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদী শেষে কিনা এই মেঘদূতে আত্মসমর্পণ করল। ঘোর বৃষ্টির মধ্যে সবাই বাইরে দাঁড়িয়ে আছে আলী সাইদের অপেক্ষায়। কুকুরগুলো চিৎকার করছে। গার্ড দরজা খুলতেই নেমে আসলো ক্রুদ্ধ কিন্তু বরফের মতো শান্ত আলী সাইদ। তার চোখ দুটো কেমন যেন জ্বলজ্বল করছে। সবথেকে অদ্ভুত বিষয়, তাকে দেখা মাত্রই কুকুরগুলো ভয়ে চুপ হয়ে যায়। সেন্টারে এর আগে আলীর থেকে বড় সন্ত্রাসবাদী কোনোদিনও আসেনি, কিন্তু যাই প্রশ্ন করা হোক না কেন আলীর মুখে কোনো উত্তর নেই। অবশেষে ইন্টারোগেশন রুমে এনে চলল অত্যাচার। লাক্সমি নিদার পরীক্ষা নেওয়ার জন্য তাকে এগিয়ে দেয়। নিদা আলীর নাম চেঁচিয়ে জিজ্ঞাসা করতে সামনে আসতেই আলী ডেকে উঠল, নিদু। এটা শুনতেই নিদা চমকে ওঠে, কারণ এই নামে একমাত্র তার আব্বু তাকে ডাকত। কিন্তু আলী সেটা জানল কী করে? এরই মধ্যে কর্নেল জানিয়ে দিল উপর মহল থেকে 24 ঘন্টার সময় দেয়া হয়েছে আলীর বয়ান নেওয়ার জন্য, তাই যা করা দ্রুত করতে হবে। শাস্তিস্বরূপ তাকে বক্সে আটকে রাখা হলো এবং রুমের টেম্পারেচার 45 ডিগ্রি করে উচ্চস্বরে মিউজিক চালিয়ে দেওয়া হলো। এর মাঝে 4 ঘন্টা দেওয়া হয় বাকিদের বিশ্রাম নেওয়ার জন্য। কিন্তু সেই রাতে পুরো সেন্টারে এক অদ্ভুত ব্যাপার ঘটল। কয়েদি থেকে শুরু করে সব অফিসার ও কর্নেল সবাই রাতে ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে। কারোর ভালো করে ঘুম হয় না। নিদা স্বপ্নে দেখে একটা রুমে তার বাবাকে গুলি করে মারা হচ্ছে, আর ঠিক পাশে অন্ধকারে দাঁড়িয়ে থাকা আলী সাইদ এই দৃশ্য দেখে হাততালি দিচ্ছে। তখনই আচমকা ঘুম ভাঙতেই মনে হলো তার বাবা যেন তার দিকে এগিয়ে আসছে। কোনোরকম নিজেকে সামলে খেতে বসলে জানতে পারে যে গতরাতে প্রত্যেকেই নিজের জীবনের সবথেকে অনুতপ্ত মুহূর্তের ঘটনাগুলো স্বপ্নে দেখেছে। ইতিমধ্যে লাক্সমির সাথে কথা হলে নিদা জানায় কাল ইন্টারোগেশনের সময় আলী সাইদ তাকে নিদু বলে ডেকেছিল, যেটা একমাত্র তার বাবা ছাড়া আর কেউ ডাকত না। এটা শুনে লাক্সমির সন্দেহ তার উপর আরও বেড়ে যায়। হয়তো সেও আলীর দলেরই লোক।
এরপর হারিস, বিবেক এবং নিদা শুরু করলো আলীকে জিজ্ঞাসাবাদ। তাদের উপর মনিটরের জন্য বাইরে থেকে নজর রাখা হচ্ছিল, কিন্তু অনেক অত্যাচারের পরেও আলী মুখ খুলতে চায় না। হঠাৎ নিস্তব্ধতা ভেঙে বলে উঠল, কিছু শুনতে পাচ্ছিস? ভালো করে শোন। বাচ্চা ও তার মায়ের ভয়ার্ত চিৎকার। এখানে আলী সাইদ হারিস এবং বিবেককে তাদের অতীতের কিছু কালো অধ্যায়ের কথা মনে করিয়ে দেয়, যেখানে বিবেক এবং হারিস কোনো এক সময় বিনা অপরাধে এক শিশু এবং তার মাকে মেরে ফেলেছিল। আর এই পুরনো কথাগুলোই আওড়াতে গিয়ে হারিস এবং বিবেকের মধ্যে আচমকা ঝগড়া লেগে যায়। আর তখন হঠাৎ করে আলী সাইদের চোখ সম্পূর্ণ কালো হয়ে যায় এবং নিদুকে পৈশাচিক কণ্ঠে বলে ওঠে, আব্বু কেমন আছে? যা শুনে নিদা হতভম্ব হয়ে যায়। এরপরে মনিটর ঝাপসা হয়ে যায়। ভিতরে হারিস আর বিবেকের মধ্যে মারামারি লেগে যায়। দুজন একে অপরকে দোষারোপ করে হাতাহাতির এক পর্যায়ে চলে গেলে হারিস বিবেকের বুকে ছুরি ঢুকিয়ে দেয়। তাড়াহুড়া করে হারিসকে ধরে নিয়ে যাওয়ার সময় সে চিৎকার করে বলে, আলী তুই এসব জানলি কি করে? আর এদিকে আলী শান্ত হয়ে বসে সব দেখছে। মারা যাওয়ার আগে বিবেক বলে, আমরা সবাই দোষী আর আমাদের সবাইকেই শাস্তি পেতে হবে। কর্নেল রাগে নিদাকে সেল থেকে বের করে আলীকে জিজ্ঞাসাবাদ করতে বসল, কিন্তু আবার কোনো উত্তর নেই। কর্নেল বহু চেষ্টা করার পর আলী বিড়বিড় করে হিব্রু ভাষায় কিছু বলতে শুরু করে। নিদা এটা শোনা মাত্রই কয়েদিদের মধ্যে থাকা একজন মৌলভীকে এনে আলী কী ভাষা বলছে সেটা জানতে চায়। মৌলভী আলীর কথা শোনা মাত্রই চমকে ওঠে। মৌলভী বলে, আলী সাইদকে আমি ছোটবেলা থেকে চিনি, কিন্তু এই ভাষা ওর পক্ষে জানা সম্ভব নয়। আলী সাইদ একটা কথাই বারবার বলছে, কাজ সম্পন্ন হবে আর পাপীকে তার পাপ মনে করিয়ে শাস্তি দেওয়া হবে। আচমকা মৌলভী বলে উঠে, কর্নেলকে এক্ষুনি বেরিয়ে আসতে বলো, না হলে খারাপ কিছু হতে পারে। তখনই আলী সাইদ কর্নেলের বউ ও বাচ্চার বিষয়ে বলতে শুরু করলো। শেষবার ফোনে কর্নেল ও তার বউয়ের মধ্যে যা কথা হয়েছিল সব আলী আওড়ে যাচ্ছে, কিন্তু আলী কি করে জানলো যে কর্নেলের কাজের ব্যস্ততা আর অত্যাধিক মদ্যপানের কারণে তার বউ তাকে ছেড়ে চলে গেছে? এই ঘটনা কর্নেলকে উত্তেজিত করে তোলে। কর্নেল তখন আলীকে ভয়ঙ্কর কারেন্ট শক দেয়। শকের তীব্রতা এতটাই ছিল যে গোটা সেন্টারের কারেন্ট চলে যায়। সবাই কর্নেলকে থামাতে আসলে নিদা মনিটরে শুনতে পায় তার আব্বুর কান্না। নিদা তখন তড়িঘড়ি করে ইন্টারোগেশন রুমে চলে আসে। অন্ধকারে আলীর নীলাভ দেহ পড়ে আছে। নিদা রুমের দরজা লাগিয়ে টর্চ ফেলতেই দেখে আলী নেই। সে টর্চ ঘুরাতেই দেখল দেয়ালের কোণে উল্টো দিকে মুখ ঘুরিয়ে আলী দাঁড়িয়ে আছে। ভয়ে কাঁপতে কাঁপতে নিদা ওর দিকে এগিয়ে যেতেই আলী এক ভয়ঙ্কর পিশাচে পরিবর্তিত হয়ে যায়। নিদা আগুনের ঝলকানিতে দেখার চেষ্টা করলে আলীকে খুঁজে পায় না, কিন্তু শোনা যাচ্ছে গোঙানির শব্দ। তখনই পিছন থেকে ঠান্ডা গলায় আব্বুর কণ্ঠস্বর। নিদা ভয়ে পিছন ফিরে আলীর ভয়াবহ পিশাচরূপী চেহারা দেখে পড়ে যেতেই বাকিরা চলে আসে। কর্নেল আলীকে দেখে চমকে উঠল। এই রকম শখ দেওয়ার পরেও কোনো মানুষ বাঁচে কি করে? একটু আগেই সে নিজে চেক করে দেখেছিল আলীর পালস চলছে না, তাহলে এখন এটা কি করে সম্ভব? নিদা তখনও ভয়ে বলে যাচ্ছে, স্যার এ কোনো মানুষ নয়। কর্নেল কোনো উপায় না দেখে অবশেষে ডেকে পাঠালো সবথেকে হিংস্র এবং নির্দয় ইন্টারোগেটিং অফিসার ফলাদ সিংকে। জেলের সবাই ওর নাম শুনলে ভয়ে কাঁপে। কর্নেল পরে আলাদাভাবে নিদার সাথে দেখা করে। নিদাকে জিজ্ঞাসা করলে নিদা বলে যে আলী বলেছিল আব্বুকে মেঘদূতে আনা হয়েছিল। কর্নেল বলে, হ্যাঁ আনা তো হয়েছিল, কিন্তু পরে ওনাকে ছেড়েও দেওয়া হয়। কিন্তু প্রশ্ন হলো, আলী প্রত্যেকের পার্সোনাল ব্যাপার জানল কী করে? এদিকে অপেক্ষারত আলীর চোখ অদ্ভুতভাবে চেঞ্জ হয়ে আসে। ঠান্ডা গলায় বলে উঠল, চলো শুরু করা যাক। দরজা খুলে ফলাদ একাই ভিতরে প্রবেশ করে। চলল ভয়ানক অত্যাচার।
ইতিমধ্যে নিদা মৌলভীর সাথে দেখা করে ওকে চাপ দিয়ে আলী সাইদের ব্যাপারে জিজ্ঞাসা করলে রিভিল হয় এক ভয়ানক রহস্য। মৌলভী বলে, আপনারা যাকে আটকে রেখেছেন সে কোনো মানুষ নয়, তাকে আমরা ঘোল বলে ডাকি। আরবি লোককথায় ঘোল হলো এক প্রকার জিন। কোনো মানুষ নিজের রক্ত দিয়ে এই বিশেষ চিহ্নের সাহায্যে নিজের আত্মা সওদা করে ঘোলকে ডেকে আনে। ঘোল আমাদের পাপ ব্যবহার করে ভয় দেখিয়ে ভিতর থেকে অনুতাপের আগুনে শেষ করে তার মাংস চিবিয়ে খায়। ঘোল তার সর্বশেষ শিকারের মাংস খেয়ে তার রূপ ধরে আমাদের মধ্যেই থাকতে পারে, আর এটাই তার সবচেয়ে বড় অস্ত্র। কিন্তু সবথেকে বড় প্রশ্ন হলো ঘোল এখানে কিভাবে এলো। এদিকে কর্নেল হেড অফিসে ইনফর্ম করে সেন্টারে অফিসারের মৃত্যুর খবর জানিয়ে ফোর্স পাঠাতে বলে। তারা জানায় যে এর থেকেও বড় প্রবলেম ওখানে হয়েছে, কারণ আলীর সেফ হাউসে ওর ক্ষত বিক্ষত বডি পাওয়া গেছে। কোনো হিংস্র পশু ওর লাশ চিবিয়ে খেয়েছে, তবে ডিএনএ টেস্ট করে ওর শনাক্তকরণ করা হয়েছে। এটা শুনতেই চমকে যায় কর্নেল। আলী যদি মরে গিয়ে থাকে তাহলে এইখানে কে? ততক্ষণে আলী ঘোলে পরিবর্তিত হয়ে ফলাদের উপর ঝাঁপিয়ে পড়লে তার ভয়াবহ চিৎকারে পুরো সেন্টার কেঁপে ওঠে। নিদা বাইরে কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখে সেল থেকে ফলাদকে বেরিয়ে আসতে। সবার আগে সে প্রতিটা কয়েদিকে সেল থেকে মুক্ত করে দেয়। এই সুযোগে নিদা ইন্টারোগেশন রুমে আসলে তার হাত পা ঠান্ডা হয়ে যায়, কারণ সেখানে ঘোল ফলাদকে উল্টো করে ঝুলিয়ে তার বুক থেকে চিরে গলা কেটে ঝুলিয়ে রেখেছে। অর্থাৎ বাইরে ঘুরতে থাকা ফলাদ আসলে ঘোল। তখনই ঘোল নিদাকে তাড়া করলে সে কোনো রকমে নিজের প্রাণ বাঁচিয়ে পালাতে থাকে। অবশেষে প্রিজনের এন্ট্রান্সে কোনো রকমে পৌঁছালে কর্নেল সঠিক সময়ে দরজা খুলে নিদাকে বাঁচিয়ে নেয়। ভয়ে কাঁপতে কাঁপতে নিদা জানায় ঘোল ফলাদকে মেরে সব কয়েদিকে মুক্ত করে দিয়েছে, কিন্তু কেউ ওর কথা বিশ্বাস না করলে নিজে এসে সব কাণ্ড দেখে ওদের চক্ষু চরক গাছ হয়ে যায়। সেলের সব কয়েদিরা সহ আলী সাইদ উধাও, কিন্তু আহমেদ তখনও বন্দী। নিদা কর্নেলকে ঘোলের ব্যাপারে জানিয়ে প্রত্যেকটা সেল চেক করে যে কোন কয়েদি ঘোলকে ডেকে এনেছে, কিন্তু কোথাও কোনো কিছু না পেলে সব সন্দেহ আহমেদের উপর যায়। তবে এই ঘটনার কারণে পুরো টিম দুই দলে ভেঙে যায়, কারণ অফিসার লাক্সমির মতে এই সব কিছু নিদা করেছে। নিদাই পারমিশন ছাড়া এইখানে এসে সবাইকে মুক্ত করে দিয়েছে এবং ফলাদের উপর কয়েদিরা বদলা নিয়েছে। নিদার বাবা রহিম যেমন দেশদ্রোহী ছিল, তেমনটাই নিদাও একজন দেশদ্রোহী। কর্নেল এই বিষয়ে নিদার পক্ষ নিয়ে কথা বললে তখন লাক্সমি ও বাকি অফিসার কর্নেলের বিপক্ষে এসে তাকে বন্দি বানিয়ে নেয়। নিদাকেও আহমেদের সাথে আটকে রাখলে দেখে সেখানে রয়েছে বাকি কয়েদিরা। নিদা নিজেকে বাঁচানোর জন্য আহমেদকে ঢাল বানালে মৌলভী বলে, এইভাবে কত নির্দোষের প্রাণ নেবে তোমরা? আহমেদ আমাদের দলের লোক নয়, ও চা দিতে আসতো। কিন্তু এনপিএস তাকে সন্দেহের আওতায় এনে কোনো প্রমাণ ছাড়া গ্রেফতার করল। বেচারাকে এখানে এসে জিজ্ঞাসাবাদ করার পর কিছু জানতে না পারলে হারিস ও বিবেক ওর চোখের সামনে তার বউ ও বাচ্চাকে গুলি করে মেরে ফেলে। তারপর থেকেই বেচারা কথা বলতে পারে না। তখনই নিদার নজর পড়ে দেয়ালের গুলির চিহ্নের দিকে। এই রুমটাই তো সে সেদিন স্বপ্নে দেখেছিল, অর্থাৎ এটাই সেই জায়গা যেখানে কয়েদিদের মারার জন্য নিয়ে আসা হয়। আসলে এখানে সন্দেহের আয়তাধীন সবাইকে রিকভারি করার নামে ধরে আনা হয় নির্দোষ মানুষগুলোকে, কিন্তু তাদের থেকে কিছু জানতে না পারলে এইখানেই মেরে ফেলা হতো। অর্থাৎ এনপিএস ও সরকার এতদিন দেশপ্রেম ও সন্ত্রাস দমনের মোড়কে নির্দোষ মুসলিমদের সাথে সবার অজান্তে এইসব করে চলেছে। নিদার বাবা রহিম কোনোদিনই দেশদ্রোহী ছিলেন না, বরং তিনি অনাচারের বিরুদ্ধেই লড়েছিলেন, আর সেই মানুষটাকে নিদা নিজের হাতে এনপিএসের হাতে তুলে দিয়েছিল। অর্থাৎ দোষী রহিম নয়, বরং নিদা নিজেই। ততক্ষণে অফিসাররা রুমে ঢুকতে গেলে কয়েদিরা দরজা ব্লক করে দেয়, আর অন্যদিকে অফিসাররা একটা কয়েদির আধ খাওয়া লাশ খুঁজে পায়, যাকে ঠিক চেনা যাচ্ছে না।
এই খবর ওয়াকিটকিতে শোনার পর নিদাসহ বাকিরা ভয়ে আঁতকে ওঠে, কেননা এই মুহূর্তে রুমে ওদের মধ্যেই কেউ একজন ঘোল। এবার শুরু হয় একে অপরকে সন্দেহ। এদিকে ঘটনাস্থলে লাশের পাশে একটা চোখ বন্ধনী পাওয়া যায়, আর যেটা ছিল ওই মৌলভীর। তখনই ঘোলরূপী মৌলভী ওদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং একে একে মাংস ছিঁড়ে খেতে শুরু করে। এই সুযোগে নিদা আহমেদকে নিয়ে চিমনি দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ঘোল নিদার পায়ের কিছুটা মাংস কামড়ে নেয়। কিন্তু এইখান থেকে শুরু হয় সবথেকে বড় রহস্য, কারণ চিমনির ওপারে কর্নেলের রুমে গা ঢাকা দিয়ে আহমেদের সাথে নিদা থাকলেও অফিসারদের সামনে কয়েদি রুমে বসেছিল আরেকজন আহত নিদা। সে বলে ঘোলের অ্যাটাক হওয়ার পর আহমেদ চিমনি দিয়ে পালিয়েছে। কিন্তু প্রশ্ন হলো এখানে নিদাকে আর ঘোলকে। লাক্সমি এতে প্রচণ্ড চটে যায়, কারণ ঘোলের কথা সে বিশ্বাস করে না। লাক্সমি নিদার গলায় ছুরি ঠেকিয়ে আলীর ব্যাপারে জিজ্ঞাসা করলে নিদা ওর কানে কানে ব্যাপারটা বলতে চাইলে লাক্সমি মাথাটা নামাতেই নিদা ওর কান ছিঁড়ে উপড়ে দেয়। তখনই লাক্সমি রিভিল করে যেদিন আলী সাইদ দ্য অর্কিড স্টারে প্রথম ধরা পড়ে সেদিন আলী ওই ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করেছিল নিদা কোথায়। নিদা এটা শুনে চমকে ওঠে, কেননা কর্নেল ট্রেনিংয়ের মাঝে ওর থেকে সাহায্য চাওয়ার জন্য ডেকে আনেনি, বরং ওকে জাস্ট ইউজ করা হচ্ছে। তখন লাক্সমি পিছন থেকে নিদাকে মারতে আসলে কর্নেল লাক্সমিকে গুলি করে মেরে ফেলতেই রিভিল করে আসল রহস্য। আসলে মেঘদূতে ঘোলকে আর অন্য কেউ নয়, স্বয়ং ডেকেছিল নিদার বাবা শাহনওয়াজ রহিম। নিদার বাবাকে জিজ্ঞাসাবাদ করার সময় একটাই কথা বলতো, নিজের রক্ত দিয়ে সওদা করতে হবে, এরপর ধোঁয়াবিহীন আগুন থেকে ঘোল জেগে উঠবে। তাকে সহজে দেখা যায় না, কিন্তু ওর উপস্থিতি সবার মধ্যে দুঃস্বপ্ন হয়ে আসবে। সে প্রতিটা মানুষের মধ্যে থাকা পাপকে তাদের অনুতাপে পরিণত করে সবার মাংস ছিঁড়ে খাবে। সেই সময় কর্নেল ওনার কথা শুনে হাসির ছলে উড়িয়ে দেয়, কিন্তু যেদিন আলী সাইদ নিদার নাম নিল সেদিন থেকে সব কিছু পাল্টে যায়। সব জানার পর নিদা নিজের ভুল বুঝতে পারে। দেশপ্রেমের নামে দেশে কি চলছে সেটাও জলের মতো এখন পরিষ্কার। তবে রেইনফোর্স আসার আগে আহমেদকে না খুঁজে সে যাবে না। নিদা কর্নেলকে নিয়ে গোটা সেন্টারে সার্চ করে কর্নেলের রুমে আসলে দেখে বাকি অফিসার এবং আহমেদ সেখানেই লুকিয়ে আছে। ইতিমধ্যে জানতে পারে তাদের মধ্যে একজন অফিসার ঘোলের হাতে মারাও পড়েছে। আসলে কর্নেলের রুমে একজন অফিসার সার্চ করতে আসলে আহমেদের পাশে বসে থাকা নিদারূপী ঘোল তাকে মেরে ফেলে। নিদা আহমেদকে রুমে রাখা টেপ রেকর্ডারের থেকে তার বাবার রেকর্ড করা বয়ান প্লে করতে বলে, যেখানে রহিম বলেছিল, তোমরা সব জেনেও যে পাপ কাজ করেছ সেই পাপের আগুনে তোমাদের শেষ করতে ঘোল আসবে। আর সেদিন এই ঘটনার সাক্ষী থাকবে আমার মেয়ে নিদু। সে জানবে ওর বাবা আসলে নির্দোষ ছিল। এরপর শোনা যায় কর্নেল বলছে এই লোকটা সন্ত্রাসবাদী নয়, তবুও একে ছাড়া যাবে না, যাও একে নিয়ে মেরে ফেলো। সমস্ত বিষয়টা জানার পর নিদার চক্ষু চড়ক গাছ। বাবাকে শেষবারের মতো স্মরণ করে সে বলল, আমি জানি আমাদের মধ্যে এইখানে একজন ঘোল, এবং আব্বু তোমায় পাঠিয়েছে আমার চোখ খুলে দেওয়ার জন্য। আর আব্বু তুমি সেটা পেরেছ, তাই এখন আমার সময় এসেছে তোমায় সাহায্য করার। এই কথা বলে রুমের লাইটগুলো গুলি করে ভেঙে ফেলতেই ঘোল ওদের উপর ঝাঁপিয়ে পড়ল। রুম থেকে আসছে ভয়ঙ্কর চিৎকার, যেন পুরো রুমটা জাহান্নামে পরিণত হয়ে গেছে। নিদা কাচ লক্ষ্য করে গুলি করতেই দেখল বাইরে এখন দিন। তাই আহমেদকে নিয়ে দ্রুত বেরিয়ে আসতেই কর্নেলের উপর ঝাঁপিয়ে পড়ে ঘোল, সাথে সাথে একটা বিস্ফোরণ। নিদা বৃষ্টির মধ্যে বাইরে আসলে দেখে পুরো সেন্টার এনপিএসের টিম ঘিরে ফেলেছে। সবাই ওদের দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। নিদা চিৎকার করে বলল, কেউ বেঁচে নেই, সবাই মারা গেছে। কিন্তু কথাটা শেষ করতেই পিছন থেকে এগিয়ে আসে কর্নেল। কর্নেল বোঝানোর চেষ্টা করে যে বিস্ফোরণ হওয়ার সাথে সাথে
ঘোল মারা গেছে, আর সে যেহেতু ডেস্কের পিছনে ছিল তাই সে বেঁচে গেছে। নিদা তখন তার ভেতরে জমানো অনুতাপ থেকে চিৎকার করে কর্নেলকে বলে, ঘোল যদি রাক্ষস হয় তাহলে এটাও মনে রেখো তুমি ওর থেকে কম কিছু না। এবং এর সাথেই নিদা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে কর্নেলকে গুলি করে। এরপর নিদা নিজেকে আত্মসমর্পণ করে এবং তার শেষ বক্তব্য ছিল আহমেদ নির্দোষ, ওর যেন কিছু না হয়। এরপর ঘটনা কয়েক মাস পর দেখানো হয়। বর্তমানে নিদার উপর কেস চলছে কর্নেল সুনীলকে মারার অপরাধে। এনপিএসের হেড থেকে শুরু করে উচ্চপদস্থ অফিসাররা কেস সাজিয়েছে যে মেঘদূত 31-এ কর্নেল নয় বরং নিদা পুরো টিমকে ইলিগ্যাল অপারেট করে কর্নেল সহ বাকিদের মেরে ফেলেছে। এই দৃষ্টান্ত প্রমাণ করছে একজন সন্ত্রাসবাদীর মেয়ে সন্ত্রাসবাদী হয়। এবং এই ঘটনার সাথে দেখানো হয় নিদাকে কোনো এক সেন্টারে বন্দি করে রাখা হয়েছে এবং সেইখানে সে মুখ থেকে একটা ব্লেড বের করে নিজের হাত কেটে ঘোলকে ডেকে আনার চিহ্ন বানাচ্ছে। আর এই ঘটনার সাথে সাথে ঘোলের গল্প এখানেই শেষ হয়ে যায়। গল্পের মূল বিষয়বস্তু ঘোল হলেও মেইনলি ফোকাস করে কয়েকটা বিষয়বস্তুর দিকে। আসলে কোনো ধর্মই হিংসা হানাহানি শেখায় না, তাই ধর্মের দোহাই দিয়ে সন্ত্রাস ছড়ানো সেই ধর্মকেই কলুষিত করে।